শুভেচ্ছা সবাইকে। আজকে আমি আপনাদের সামনে একটি অনেক ভালো খবর শেয়ার করব। ব্যাংকিং সেক্টরের জন্য একটি অনেক ভালো এবং একটি শুভ সূচনা হয়েছে বলে আমি মনে করি। আমরা বেশ কয়েক বছর থেকে ব্যাংকিং সেক্টরের শুধু খারাপ সংবাদই আমরা শুনে আসছি। অনিয়ম, দুর্নীতি, বিদেশে টাকা পাচার, গ্রাহকরা ব্যাংক থেকে তাদের টাকা পাচ্ছে না, ব্যাংকগুলি তাদের গ্রাহকদেরকে টাকা ফেরত দিতে পারছে না, আমানতকারীদেরকে টাকা ফেরত দিতে পারছে না। এগুলো নিয়ে গ্রাহকদের সাথে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের সাথে প্রায় প্রত্যেক দিন অযাচিত ঘটনা ঘটছে। এরকম বাস্তবতায়, এরকম সময়ে একটি ব্যাংকিং সেক্টরের জন্য একটি শুভ সূচনা হয়েছে বলে আমি মনে করি। গত 10 ফেব্রুয়ারি দৈনিক বণিক বার্তা একটি সেমিনারের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবরা উপস্থিত ছিলেন এবং অন্যান্য অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সেখানে ব্যাংকের পক্ষ থেকে কথা বলতে যেয়ে মাননীয় ব্যবস্থাপনা পরিচালক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক সৈয়দ মাহবুবুর রহমান সূক্ষ্মভাবে সহজ সরল ভাষায় অনেক কঠিন কিছু কথা বলেছেন, যে কথাগুলি ব্যাংকিং সেক্টরের বাস্তবতা এবং ব্যাংকিং সেক্টর কোথায় দাঁড়িয়ে আছে, তাদের অবস্থান কি, কেন তাদের এবং কি তাদের করণীয়, কেন তারা পারছে না এবং কি তারা করতে পারত, কি পারা উচিত ছিল এবং কি পারেনি করতে, কেন করতে পারছে না, খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন। এবং উনি একটি সেন্টেন্স উনি বলেছেন যেটির মর্ম অনেক গভীরে। উনি বলেছেন এবং যেটি হেডলাইন হয়েছে, উনি বলেছেন ব্যাংক কোনো দাতব্য সংস্থা নয়, লোকসান দিয়ে চলতে পারবে না। অবশ্যই ব্যাংক কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। এবং আমরা সময় সময় ব্যবসায়ীরা বিভিন্ন সময় ব্যাংকের কাছে যে সমস্ত দাবি দেওয়া নিয়ে আসেন এবং এই দাবি পূরণ করা যে ব্যাংকের জন্য কত কঠিন কাজ। ব্যবসায়ীদের লোকসান হয়েছে, তাদের সুদ মওকুফ করে দাও, লোন রিশিডিউল করে দাও 5 বছর থেকে 10 বছর, 15 বছর, রিশিডিউলের ডাউন পেমেন্টের টাকা দিতে পারছি না, সেটাও রিশিডিউল করে দাও। এরকম অনেক আবদার। ব্যাংক সেগুলি কিভাবে আবদারগুলি রক্ষা করবে, সবগুলি নিয়ে উনি কথা বলেছেন ব্যাংকের অবস্থান থেকে। আমি নিউজটি পড়ে শোনাচ্ছি কিছু অংশ। উনি বলেছেন, বাংলাদেশে যাবতীয় সমস্যার সংকটের প্রভাব ব্যাংকের উপর গিয়ে পড়ে। মুদ্রানীতির বাস্তবায়ন থেকে শুরু করে সব দায়-দায়িত্ব এখন ব্যাংকের। কোভিডের ক্ষতি থেকে রক্ষা, খেলাপি গ্রাহকদের ঋণ অবলোপন কিংবা মওকুফ সবকিছুই ব্যাংকের দায়িত্ব হয়ে গেছে। কোনো গ্রাহক যদি ব্যবসায় লোকসান করেন, তাহলে ব্যাংকের কাছে এসে বলেন, আমাকে এবার কিন্তু সুদ মওকুফ করে দিতে হবে। কিন্তু ব্যাংক কোথায় যাবে? ব্যাংক টাকা কোথায় পায়? আপনাদের মতো গ্রাহকদের কাছ থেকেই ব্যাংক আমানত সংগ্রহ করে। এক্ষেত্রে ব্যাংক হলো মধ্যস্থতাকারী। এক হাতে টাকা নিচ্ছে, অন্য হাতে টাকা দিচ্ছে। প্রক্রিয়া হিসেবে ব্যাংক কিছু ফি কিংবা কমিশন উপার্জন করে। যে সময় ও শর্তে আমানতকারীদের কাছ থেকে ব্যাংক অর্থ নেয়, সেই সময় ও শর্ত মেনে ব্যাংক সেই অর্থ ফেরত দেয়। ঋণ গ্রহীতাদের কাছ থেকে টাকা ফেরত পাক বা নাই পাক। হ্যাঁ, আমানতকারীদের টাকা তো ফেরত দিতেই হবে, কিন্তু ঋণ গ্রহীতারা কি সময় মতো টাকা ফেরত দিচ্ছে? উনি বাস্তব কথাগুলি সুন্দর করে বলেছেন। উনি বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময় বাংলাদেশের পরিচিতি ছিল তলাবিহীন ঝুড়ি। সেখান থেকে বাংলাদেশ এখন বিশ্বের 35তম বৃহৎ অর্থনীতির দেশ। অর্থনীতির আজকের এই অবস্থা কিভাবে এসেছে? আমাদের দেশের পুঁজিবাজারের এখন করুণ অবস্থা। সেটি নিয়ে কথা না বলাই ভালো। এটি নিয়ে কথা বলতে গেলে লজ্জাই পাবো। এনবিএফ এর অবস্থা আরও খারাপ। তাদের উচিত ছিল দীর্ঘমেয়াদী লোন দেওয়া, সেটি তো একেবারে মৃতপ্রায়। তাহলে বিকল্প আছে কেবল বাণিজ্যিক ব্যাংক। আমরা ব্যাংক থেকে অতীতে মেয়াদি ঋণ দিয়েছি। ব্যাংকের তহবিলের উৎস তথা আমানতের মেয়াদ কিন্তু 3 থেকে 6 মাস।
আমানতের এই অর্থ আমরা 7-8 বছর পর্যন্ত মেয়াদি লোন বিতরণ করেছি। এরপর সেই ঋণের মেয়াদ আরও 7-8 বছর বাড়ানোর প্রস্তাব এসেছে। তাহলে দেখা যাচ্ছে একটি ঋণ দেওয়ার পর থেকে সেটি 15 বছরেও ফেরত আসছে না। কিন্তু আমানতকারীদের অর্থ কিংবা আমানতকারীদের অর্থ 3 থেকে 6 মাসের মধ্যে ফেরত দিতে হচ্ছে। অসময়ে এই পদ্ধতির কারণেই ব্যাংকের তারল্য সংকট তৈরি হয়েছে। উনি আরও অনেক কথা বলেছেন, যে কথাগুলি একেবারেই খুবই বাস্তবসম্মত এবং গভীরের কিছু কথা, যে কথাগুলি আমরা সাধারণত কোনো ব্যাংকারের মুখ থেকে বাইরের কোনো অনুষ্ঠানে বা কোনো আলোচনায় আমরা বলতে দেখিনি। উনি বলেছেন 2009 সালে যেখানে ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ছিল 22 থেকে 23 হাজার কোটি টাকা, এখন সেটি 2,85,000 কোটি টাকায় গিয়ে ঠেকেছে। খেলাপি ঋণ দাঁড়িয়েছে 17%। এই খেলাপি ঋণের হার 30 থেকে 35% পর্যন্ত উঠে যেতে পারে। 11টি ব্যাংক সংকটের পাশাপাশি অনেকগুলি ব্যাংক এখন সমস্যা জর্জরিত। এই যে কথাগুলি উনি বলেছেন, এবং উনি বলেছেন যে এর মধ্যেও দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরেও আবার গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে, এতে করে ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হবে, ব্যবসায়ীদের প্রোডাকশন কস্ট বেড়ে যাবে এবং তাতে করে মুদ্রাস্ফীতি আরও বাড়বে। এরকম উনি অনেক কথা বলেছেন, এবং সেই ব্যবসায়ীদেরকে আবার ব্যাংকের কাছে আসবেন তারা তাদের সুদ মকুব করানোর জন্য। এবং ব্যবসায়ীরা এখন এই অবস্থার পরিপ্রেক্ষিতে এই যে বিদ্যুৎ গ্যাসের দাম বাড়ছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, ডলারের দাম বেড়েছে, বৈদেশিক ব্যাংকগুলো তাদের এলসির উপরে যে সমস্ত লোন দিতেন সেগুলি কমিয়ে দিয়েছে, এই জন্য তাদের কস্টিং বেড়ে যাচ্ছে। অনেক কথা উনি বলেছেন, এবং যে কথাগুলি উনি বলেছেন সেই কথাগুলি যারা শুনেছেন তারা এদেশের বিভিন্ন পলিসি মেকাররা। এই যে খোলসা করে উনি বলেছেন, এই কথাগুলি আমাদের বলা দরকার ছিল আরও অনেক আগে থেকে, কারণ ব্যাংকের অবস্থানটি আমাদের পরিষ্কার করা দরকার। ব্যাংকের অনেক স্টেক হোল্ডার আছেন, ব্যাংকের দায়বদ্ধতা রয়েছে অনেক বেশি, কারণ পুঁজিবাজারের তালিকাভুক্তি ব্যাংকগুলা তাদের শেয়ার হোল্ডারদেরকে বছরের শেষে ডিভিডেন্ড দিতে হয়, দায়বদ্ধতা রয়েছে। সুতরাং ব্যাংক কোনো দাতব্য প্রতিষ্ঠান নয়। এই যে কথাগুলি উনি বলেছেন, এই জন্য ব্যাংকের এই খারাপ সময়ের মধ্যে উনি কথাগুলি উচ্চারণ করেছেন, যাতে করে ব্যাংকের একটি অবস্থান তৈরি হয়, ব্যাংকের একটি স্ট্যান্ড থাকে যে না, আমরা কি করতে পারি, কি করতে পারি না। আমাদেরকে এই অবস্থা থেকে, ব্যাংকের এই খারাপ অবস্থা থেকে ফিরে আসতে গেলে অবশ্যই আমাদেরকে বলা শুরু করতে হবে, এবং আমরা যে কি করতে পারি আর কি করতে পারি না সেটা অবশ্যই নীতি নির্ধারকদেরকে বোঝাতে হবে, এবং মানুষ, যারা সাধারণ মানুষ, তাদেরকেও বিষয়টি জানতে হবে। বন্ধুরা, আমি আবারও এই শুভ সূচনার জন্য ব্যাংকিং সেক্টরের পক্ষ থেকে বাস্তবতার দিক দিয়ে আসল সত্যি কথাগুলো বলার জন্য আমি আবারও সৈয়দ মাহবুবুর রহমান স্যারকে ধন্যবাদ জানাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, এবং লাইক দিন এবং শেয়ার করুন। এবং আপনার কোনো কথা, অব্যক্ত কথা, না বলা কথা যদি থাকে তাহলে আমাদেরকে আপনি কমেন্টসে লিখতে পারেন অথবা মেইল করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন।